নমস্কার, আমি সৃজা। যাদবপুরে যে বর্বরোচিত ঘটনা ঘটেছে সে নিয়ে আর নতুন করে আপনাদেরকে বলার কিছু নেই, আপনারা সকলেই জানেন। গত দুদিন ধরে চলছে সেই ঘটনা এবং গতকাল যখন এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছিল সেই সময় যে মিছিল চলছিল নাগরিকদের, সাধারণ মানুষের, এবং অবশ্যই সিপিআইএম এর মিছিলে হামলা চালায় পুলিশ, এবং তারই প্রতিবাদে আজকে একটা নাগরিক মঞ্চ গড়ে ওঠে। এখানে সমস্ত মানুষ প্রতিবাদ জানান এবং তারপর আগামীতে ঠিক কি কি পদক্ষেপ রয়েছে সেটা জানার জন্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সিপিআইএম এর রাজ্য সম্পাদক পলাশ দাস। পলাশ দা, গতকাল থেকে দেখছি চলছে একটা অশান্তি, মানে অশান্তির পরিপ্রেক্ষিতে আরো অশান্তি, তারপরে আবার আজকে। তো আগামীতে কি কি প্ল্যান রয়েছে, আর আজকে যে প্রতিবাদ মঞ্চ গড়ে উঠলো সেটার সাফল্য কতটা হলো? ব্যাপার হলো, যাদবপুরের ঘটনা সবাই জানে যে ছাত্ররা প্রতিবাদ করছে, তো শিক্ষামন্ত্রীর উচিত হচ্ছে ছাত্ররা কি বলছে শোনা। ওখানে ছাত্র সংসদ নির্বাচন হয় না, বছরের পর বছর বিনা নির্বাচনে আছে। গোটা পশ্চিমবাংলাকে ওনারা তাই রেখেছেন। কোথাও কোনো ক্যাম্পাসে ভোট বলে কোনো বস্তু ছাত্ররা তার মুখোমুখি হতে পারে না, তৃণমূল চালা সর্বত্র তাই। যাদবপুরে ছাত্রছাত্রীরা এই ছাত্র সংসদ নির্বাচন চায়, তারা আইসির নির্বাচন সেটা চায়। তো এটা তৃণমূল চায় না, কাজেই এটা করতে দেওয়া হবে না। প্রতিবাদ করবার দাম চোকাতে হচ্ছে ছাত্রছাত্রীদের প্রায় প্রাণ দিয়ে, এবং তার নেতা শিক্ষামন্ত্রী তার গাড়ির কনভয়ে চলে গেল সেই উত্তরপ্রদেশে বিজেপির নেতার কৃষক আন্দোলন দমানোর জন্য তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া, আর এখানে ছাত্র আন্দোলন দমন করবার জন্য ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দেওয়া। এটার থেকে যেটা বেরোয় যে ক্ষমতার দম্ভ, চূড়ান্ত উদ্ধত্ত, মানে এরা সত্যি এনজয় করছে। সমস্ত ক্ষমতা এদের, পুলিশ প্রশাসন এদের সেলাম ঠুকবার জন্য সবসময় দাঁড়িয়ে। যত গুন্ডা বদমাশ দুষ্কৃতী তারা এদের ডান হাত বাঁ হাত। তো এই ধরনের একটা মৌরসি পাট্টা চালানো, তারই একটা প্রতিফলন যাদবপুরের ঘটনায় আমরা দেখলাম। তার ফলে গোটা রাজ্যের মানুষ এটার প্রতিবাদে রাস্তায় নামবে। এখানে সেরকমই একটা মিছিল হয়, গোটা জেলা নানান জায়গায় হচ্ছে, রাজ্যের নানান জায়গায় হচ্ছে। এখানে মিছিল হওয়ার আগে সবাই জানেন, শুনছেন যে দক্ষিণ 24 পরগনায় আমাদের পার্টির জেলা অফিস, সেই পার্টির জেলা অফিসে তৃণমূলের লোকেরা হামলা চালালো, দরজা তালা লাগিয়েছে। কেন, হঠাৎ কি কারণ? তার মানে যাদবপুরের ঘটনা, ব্রাত্য বসু তার গাড়ি চালিয়ে দেওয়া এবং মৃত্যু হতে পারত এমন একটা জায়গায় যাওয়া, তাহলে এটা তার জন্য যে এফআইআর নেওয়ার কথা পুলিশের তা নিল, তাহলে তাকে গ্রেপ্তার করবার ক্ষেত্রে আইনগত যে ভূমিকা থানার নেওয়া উচিত, অন্য লোক হলে তো সে গ্রেপ্তার হতো, তাহলে এখানে কেন সে গ্রেপ্তার হবে না? তা হলো না। এরপরে যে প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদ যাতে না হয় তার জন্য পার্টি অফিসে অ্যাটাক করো, তার জন্য মিছিল অ্যাটাক করো। এই বর্ধমানে হয়েছে, লেকটাউনেও এই ধরনের একটা ঘটনা ঘটলো যেটার কোনো সঙ্গত ব্যাখ্যা যুক্তি কিচ্ছু নেই। মিছিল শেষে কুশপুতুল দাহ হচ্ছে, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি জ্যোতি বোস বুদ্ধ ভট্টাচার্যের অসংখ্য হাজার হাজার কুশপুতুল পুড়িয়েছে। তো কখনো তো বুদ্ধ ভট্টাচার্য, জ্যোতি বোসের সরকার থানাগুলোকে এই নির্দেশ দেয়নি যে যেখানে কুশপুতুল দেখবেন দৌড়ে গিয়ে গোলকিপারের মতো জাম্প দিয়ে ড্রাইভ দিয়ে সেটাকে ধরে ছিনিয়ে নিয়ে চলে আসবেন, এরকম তো বলেনি কখন। তাহলে বিরাট বাহিনী নিয়ে গিয়ে একটা কুশপুতুল ছিনিয়ে নিয়ে আসতে হবে, ছেলে মানুষই ব্যাপার করলেন। যাদের থেকে এটা নিলেন, করতে দিলেন না, তারা যখন ওইখানে লেকটাউন মোড়ে, যশোর রোডের মোড়ে রাস্তার মধ্যে বসে পড়লেন, তখন এই শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করলেন, প্ররোচনা তৈরি করলেন, এবং একটা বিরাট বাহিনী নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়া হলো কাদের ওপরে? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়া ছাত্রছাত্রী, মহিলা, বয়স্ক কিছু মানুষ, নানান অংশের মানুষ। অন্ততপক্ষে 50 জনকে কম বেশি আহত হতে হলো, তার মধ্যে 2 জনের চোটটা বেশি,
একজনকে হসপিটাল পাঠাতে হলো, আরেকটি মেয়ে সে হসপিটাল যেতে রাজি হলো না। এটা কেন, কি দরকার? এরপরে দেখা গেল যে একজনকে অ্যারেস্ট করলো ওখানে। তাহলে এতজন লোক আক্রান্ত হলো, তার মধ্যে অনেকে চোটটা বেশ ভালোই লাগলো, তারপরে একজনকে অ্যারেস্ট করলো। তখন এই সবটা থানার দিকে যাচ্ছে যে তাদের সাথীকে ছাড়াবে। এই সময় ব্যানারটা পর্যন্ত পুলিশ কেড়ে নিল, ছিঁড়ে ফেললে গাড়িতে নিয়ে নিল। তার মানে ওইখানে যা লেখা আছে সেটাও এরা জনগণ দেখুক, এটা চায় না। তাহলে কুশপুতুল জনগণ দেখুক, এটা চায় না। ব্যানারে যেটা লেখা আছে এটা জনগণ দেখুক, তা চায় না। তাহলে পুলিশ গণতন্ত্রকে এভাবে পুলিশকে দিয়ে ধ্বংস করা যায়? পুলিশের কি এই কাজ করা সাজে? সে তো সরকারি বেতনভুক্ত লোক, সে তো কোনো রাজনৈতিক দলের ব্যাপার না। আমি যদি বুঝতাম যে তাহলে তো এটা বলে দিতে হয় যে প্রত্যেকটি থানা, প্রতিটি কমিশনারেট, প্রতিটি পুলিশের অফিসার তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা, এটা প্রতিষ্ঠিত করতে হয়। সেটা তো নয়। তো এইটার পরিণতিতে যা হয়, এই উদ্ধত্তের বিরুদ্ধে, দম্ভের বিরুদ্ধে, মানুষের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রামে চিরকাল কমিউনিস্টরা সামনে থাকে। কমিউনিস্টরা সেই ভূমিকা পালন করুন। একদমই, সংগ্রামে তো কমিউনিস্টরা থাকে, কিন্তু তার সঙ্গে আরো একটা প্রশ্ন, যে যে ছাত্রটি আহত হয়েছেন, যিনি হাসপাতালে ভর্তি, ওনাকে যখন মোহাম্মদ সেলিম দেখতে গেছেন, তখনও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন বিরূপ মত প্রকাশ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় যে এই ছেলেটি বা এই ছাত্রটি উনি বুদ্ধদেব ভট্টাচার্যের সম্পর্কে এরকম লিখেছেন, তাও চলে গেল সিপিআইএম, এরা কি নিজেদের দলের যে মান সম্মান সেটা রাখতে পারছে না, মানে এরকম অসংখ্য মতামত। কি বলবো? কিষেনজি, আমি জানি না তুমি, তোমার বয়স কত তখন, পশ্চিমবাংলায় 11 সালে যে পরিবর্তন আসে, সেই পরিবর্তনের নেপথ্য কাহিনী, তাতে একটা ক্যারেক্টার, তার নাম কিষেনজি। সেই কিষেনজি জঙ্গলের মধ্যে গামছায় মোড়া তার মুখ, তিনি জনগণের অধিকার রক্ষা কমিটি, এই সমস্ত নামে ওই কমিটি তৈরি হয়েছিল। তো এই মাওবাদী নেতা তখন বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে, দিদিমণিকে তিনি দেখতে চান। মাওবাদী তৃণমূল যোগসাজশে 350-এর ওপরে আমাদের পার্টি কর্মী, নেতা, তাদেরকে খুন করতে হয়। সালকু সোরেনের কথা তোমরা জানো। এক ভয়ঙ্কর আক্রমণ, অত্যাচার, খুনের পর খুন হয়ে যাচ্ছে। সংবাদপত্রের প্রথম পাতায় ছবি, টিভিতে, মিডিয়ায় ফলাও করে তার বিবরণ। অনেকের মধ্যে চাপা উল্লাসের বহিঃপ্রকাশ, সিপিএম মরছে, মাওবাদী তৃণমূল নেক্সাস। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন ম্যাও ফ্যাও বলে কিছু নেই। তারপরে উনি গভর্নমেন্টে এলেন, ওই জন্য বলে যে কাজের বেলায় কাজী, কাজ পুরুলে কিষেনজি, এই ছড়া এই আমলে তৈরি হয়েছে। তাহলে এখন মাওবাদীদের অস্তিত্ব এলো, 350 লোক খুন হলো মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, জঙ্গলমহল। তখন ম্যাও ফ্যাও বলে কিছু নেই। কারা শেল্টার দিয়েছিল মাওবাদীদের, কারা তার সঙ্গে থেকেছে, আজকে তারা কেউ পঞ্চায়েতে, কেউ পৌরসভায় তৃণমূলের হয়ে তারা দাঁড়িয়েছে, তারা চালাচ্ছে। তাহলে যে কাজের জন্য তাদেরকে ব্যবহার করা হয়েছিল আজকে সেটা হয়েছে। আজকে তৃণমূল বিজেপি করছে শুভেন্দু অধিকারী। এই গোটা স্কিমটার সাথে তো এরাও যুক্ত ছিল। তো বুদ্ধিজীবীদের একটা অংশ যুক্ত ছিল, কারণ যে একটু কষ্ট করে কবি সুমনের একটা বই আছে, ওই নিশানের নাম, ওই তাপসী মালিকের, নিশানের নাম তাপসী মালিক, এরকম একটা কি বইটার নামটা ভুলে গেলাম। যাই হোক, সেইখানে সেই বই পড়লে অনেক তথ্য পাওয়া যাবে কোথায় কি। এখানে একটি ছাত্র গাড়ির তলায় থেতলে যাচ্ছে, তার পরিচয় ছাত্র, তার রাজনীতি, ভাবনা, দর্শন ঠিক ভুল সেটা পরের কথা, কিন্তু সে ছাত্র। তাহলে তাকে যদি এইরকম একটা অবস্থার মধ্যে পড়তে হয়, একটা সুস্থ মস্তিষ্কের রাজনীতি করা একটা মানুষ
সে কোনটা করবে? তার পাশে দাঁড়াবে? তাকে তার যে কারণের জন্য তাকে এই অবস্থার মধ্যে পড়তে হলো, না তার পাশে দাঁড়াবে? কার পক্ষে দাঁড়াবে? এখানে ছেলেটি একটা ছাত্র, তাদের কতগুলো অভিযোগ দাবি জানাতে গিয়ে কনভয় চলে গেল তার উপরে, তাকে দেখতে গিয়েছে। এটা কি অপরাধ নাকি? এটা কোনো কুণাল ঘোষের মতো লোককে দেখতে যায় না, চুরি করেছে, হ্যাঁ, তো এদের মতন লোককে দেখতে যায় না। অসুবিধা তো কিছু নেই। আর এরা যখন এই মাওবাদী, মানে ওর কি অসুবিধা কি? মাওবাদী মানে তার সমর্থক, ও আর কি মাওবাদী, বাচ্চা ছেলে কলেজে পড়ে। তো ওর পোস্টে এমন কিছু লিখেছে যেটা থেকে কুণাল ঘোষের মনে হচ্ছে মাওবাদী। এই তো ব্যাপার। তো এই কুণাল ঘোষ সেদিন কি করেছিলেন? 11 সালের আগে তখন তো টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্কার ছিলেন। সেই সময় টেবিল চাপড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনবার জন্য কিষেনজির পক্ষে এগুলো সওয়াল করে গিয়েছেন। তাহলে ওই ছেলেটা যদি অপরাধী হয়, কুণাল ঘোষ তার থেকে অনেক বড় অপরাধী। গোটা তৃণমূল মাওবাদীদের সাথে নেক্সাসে ছিল। এই ছেলেটা যদি অপরাধী হয়, তাদের থেকে 1000 গুণ বেশি অপরাধী হচ্ছে মমতার পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে কিষেনজি মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছেন, তার স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে। তাহলে মাওবাদীদের সাহায্যে তৃণমূলের আজকের যে সরকার চলছে, যে সরকারের লোকজন এই সমস্ত আঙামাগা কথা বলছেন, তাদেরকে বলে রাখছি, তৃণমূলের এই সরকারটা মাওবাদীদের সরকার। ওরা এই সরকার আনবার জন্য রক্তের হোলি খেলা খেলেছে, তৃণমূল এবং মাওবাদী দুজনে মিলে করেছে। তাহলে মাওবাদীদের সাহায্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজত্ব তৈরি করতে পেরেছে। আজকে সেই ছেলেটি, একটা কি বাচ্চা ছেলে কলেজে পড়ে, সে একটা কি ভেবেছে, কি বুঝেছে, কি লিখেছে, তো তাই দিয়ে একটা ভয়ঙ্কর খারাপ কাজ, অন্যায় কাজ করে ফেলেছে মোহাম্মদ সেলিম। মোটাও না, তৃণমূল কোনোভাবেই এই ঘটনার গভীরতা সেটাকে কমাতে পারবে না। ব্রাত্য বসুর অপরাধ থাকতে পারবে না, ও ক্রিমিনাল অফেন্স। এটা যদি ব্রাত্য বসুর জায়গায় অন্য কোনো লোক হতো, তাহলে তার বিরুদ্ধে এফআইআর স্টার্ট হয়ে যেত। তাহলে ওয়াই নট ব্রাত্য বসু? একদম ঠিক। এই জায়গা থেকে জানতে চাইবো যে আপনারা গতকালও মিছিল করেছেন, আজকেও মিছিল, জমায়েত সমস্ত কিছু হয়েছে, আমরা দেখলাম সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছেন সেখানে। তো এর পরের পদক্ষেপ কি? নিশ্চয়ই আপনি আশা করছেন না যে এক্ষুনি ব্রাত্য বসুকে গ্রেফতার করা হবে, নিশ্চয়ই এক্ষুনি আশা করছেন না যে ব্রাত্য বসু পদত্যাগ করবে বা দিদিমণি তাকে সরিয়ে দেবেন। তো এর পরের পদক্ষেপ কি? এই যে তিলোত্তমার ঘটনার পরে যে গানটা গোটা আর কবে, তার শুরুতে ছিল না, চমছে এক পাহাড়, অসহ্য অবিচার, এই পাহাড় চলছে। তিলোত্তমা কয়েকদিন আগে, তারপরে গেল, তারপরে ওই আসানসোলের ওই মেয়েটি ঘটনা ঘটেছে। আমি বলছি এরকম পরের পর ঘটনা, সেই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়, তার পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে মানুষের কিঞ্চিত একটু মনের একটা সফট কর্নার ছিল, ধীরে ধীরে দেখছে এত বেয়াব্রু, এত কুৎসিত একটা মুখ এই গভর্নমেন্টের, এইটা মানুষ করতে পারে। এইটার সাথে সেই মানুষ কিছুতে এর সাথে এক হতে পারছে না। এই এক হতে না পারা মানুষ, তিনি ওই ধনঞ্জয় রেপ করে দিয়েছে, ধনঞ্জয় খুন করে দিয়েছে, এটা বিশ্বাস করতে পারছে না। ঠিক একই সেই মানুষ ছাত্রদের ওপর কনভয় চালিয়ে দেওয়া, গাড়ি চালিয়ে তাকে পিষে দেওয়া, এটাকে মেনে নিতে পারছেন না। এরকম অজস্র অন্যায় যা পশ্চিমবাংলার মাটিতে হয়ে চলেছে, সেই অন্যায়ের কোনোটাই মানুষ আর মেনে নিতে পারছে না। এখন এইগুলো জুড়তে শুরু করেছে। তাহলে এই জুড়তে 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 যে শক্তি সামনে আসতে পারে, সেই শক্তিকে দমন করবার জন্য ভীত সন্ত্রস্ত তৃণমূল সে পুলিশকে লেলিয়ে দিচ্ছে, যে কেউ যাতে কিছু করতে না পারে, কোন শব্দ করতে না পারে, তার ব্যবস্থা করে। তাকে সাহায্যকারী ভূমিকাটা বিজেপি। তিলোত্তমার আন্দোলন চলাকালীনও এই কাজ বিজেপি করেছে।
জনগণের মধ্যে তাদের কোনো অংশগ্রহণ নেই, আন্দোলনে তাদের কোনো অংশগ্রহণ নেই, হঠাৎ করে কোথা থেকে সমন্বয়ক অমুক তমুক করে আন্দোলন হাইজ্যাক করবার চেষ্টা, তারপর জনগণ আবার ওকে বাড়িতে পাঠিয়ে আন্দোলন তার হাতেই রাখলো, এটাও মানুষ দেখলো। কিন্তু ওই যে দুটো দিন নবান্ন অভিযান তারপরে স্ট্রাইক, ওই দুটো দিন গোটা পশ্চিমবাংলার নানান প্রান্তে আমাদের এবং প্রতিবাদীদের সমস্ত মিছিল কর্মসূচি তাতে তৃণমূল আক্রমণ করল। তার মানে যে তৃণমূল গর্তে ঢুকে গিয়েছিল জনগণের আন্দোলনের মেজাজে, তাকে বাইরে বার করে তৃণমূল বিজেপির লড়াই এইটাকে প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে তৃণমূল যখন আর পাচ্ছে না, তখন বিজেপি এই ভূমিকাটা নিতে চাইবে। আজকে ধরুন যাদবপুরে টিএমসি বিজেপি এক জায়গায় চলে এসছে, তাহলে এইটাই হচ্ছে এদের মূল কথা। আবার গোটা রাজ্যের মানুষ যখন তিলোত্তমা ইস্যুতে একাট্টা, তখন বিজেপি কে আসল তো আরএসএস, দেশ আর বিজেপি কি চালাচ্ছে, আরএসএস চালাচ্ছে। তাহলে সেই আরএসএস এর প্রধান মোহন ভাগবত এখানে এলেন, গোটা রাজ্যে 14ই আগস্ট 2 কোটি মানুষ রাতের দখল নিয়েছে, তাহলে ঘরে বসে কত কোটি মানুষ তাকে সমর্থন করেছিল যারা বেরোতে পারেনি। তাহলে 9 কোটি 9.5 কোটি বাংলায় একটা বিপুল অংশ মানুষ গভর্নমেন্টের স্ট্যান্ডকে রিজেক্ট করছে, তার প্রতিফলন তো এই গোটাটা। এত কিছু দেখবার পরে মোহন ভাগবত বললেন যে রাজ্যের সরকার যেটা এই ব্যাপারে করবে আমরা তার সাথে তার মানে কি লাইসেন্স দেওয়া। আচ্ছা, কত লম্বা দুর্নীতির তালিকা, সেই লম্বা দুর্নীতির তালিকায় তৃণমূলে এমন একটা লোক বোধহয় নেই যে লোকটা জড়িয়ে নেই। প্রায় ঘুরিয়ে ফিরিয়ে কোনো না সব মন্ত্রীর নামই চলে এসছে, প্রায় সব এমএলএ, অনেকে জেল ফেল খেটে এখন শুদ্ধ হয়ে গেছে প্রায়। তাহলে এই যে ক্রাইম সিবিআই সব এনকোয়ারি, সিবিআই বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত, বিজেপি আরএসএস এর দ্বারা নিয়ন্ত্রিত, তাহলে এরা কেন পশ্চিমবাংলার একটা মামলা, দুর্নীতি মামলা চূড়ান্ত নিষ্পত্তি করতে পারল না? দিল্লির মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তাদেরকে তো জেলে টানা গেল। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সিবিআই একদিনও ডেকে জিজ্ঞেস পর্যন্ত করেনি, একের পর এক ক্রাইম তার মন্ত্রিসভা যুক্ত হয়ে যাচ্ছে, তার নিজের ছবি 1,86,00,000 টাকা বিক্রি হয়ে গেছে। উনি ছবি আঁকতে জানেন না, উল্টে টাকা দিতে হবে। কেউ যদি ওর ছবি লাগাতে চায় তো বলতে আমি পয়সা দিচ্ছি, তুমি লাগাও তোমার বাড়ি। উনি এরকমই ছবি আঁকে, সেই ছবির দাম 1,86,00,000। সিবিআই জিজ্ঞেস করে নিতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে এটা কার নাম, অভিষেক কোন অভিষেক? পঞ্চায়েত, জনৈক অভিষেক। বলছে যে কিন্তু পঞ্চায়েতের মেম্বার কি পৌরসভার মেম্বার, ও সাধারণ ইঞ্জিনিয়ার কিনা, ডাক্তার কিনা, কৃষক কিনা, শ্রমিক কিনা বলেন। তো মানে এই হচ্ছে সত্য থাকা খুব কঠিন, কিন্তু বিজেপি চিনে উঠতে পারছে না। জনৈক, হ্যাঁ এরকম নামে তো কেউ না কেউ বেরোবে। এখন এরপরে হয়তো কোনো সময় বিজেপি এরকম একটা নাম খুঁজে পাবে, তার বাপের নাম খুঁজে পাবে, তার একটা ঠিকানা সেটাও খুঁজে পেতে পারে হরিশ চ্যাটার্জি স্ট্রিট ছাড়া। সেই লোকটাকে একটু ব্যবহার করে নিতেও পারে। তো এই কারণে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বললেন এটা চার্জশিট না, এটা আমন্ত্রণ বিজেপিতে। বিজেপির প্র্যাকটিস আছে, বিহাইন্ড দ্য স্ক্রিন আরএসএস কি করে গভর্নমেন্ট ভাঙতে হয়, কি করে একটা দল ভাঙিয়ে শিখণ্ডী গভর্নমেন্ট তৈরি করা যায়, তো এইসব ব্যাপারে মাস্টারপিস। তো এখন সেই সমস্ত ক্যালকুলেশনে কোথায় কিভাবে বিজেপি, নর্মাল ভোটে বিজেপি কোনোদিনও আসবে না এ রাজ্যে, তাহলে এরকম বকলমে আসবার চেষ্টা হতে পারে। তাহলে সব ধরনের সম্ভাবনাই আছে, কিন্তু এখানে মানুষের অধিকার টিএমসি বিজেপি দুজনে কেড়ে নিচ্ছে, সেটা গণতন্ত্র হোক অথবা 100 দিনের কাল, সবটাই কেড়ে নিচ্ছে। তাহলে এই হেন পরিস্থিতিতে তিলোত্তমার ঘটনাই হোক, যাদবপুরের ঘটনাই হোক, আলটিমেটলি টিএমসি বিজেপি এক। তাহলে মানুষকে বাঁচতে হবে যে যদি আপনি তিলোত্তমার ন্যায় বিচার চান তাহলে টিএমসি বিজেপির বিরুদ্ধে থাকতে হবে। যদি আপনি যাদবপুরে পার্থ বসু যে কাজ করেছেন এটাকে অপরাধ বলে মনে করেন তাহলে আপনাকে টিএমসি বিজেপির বিরুদ্ধে থাকতে হবে। এইটা ধীরে ধীরে এটা সামনে আসছে, ওরা চাইবে এটা যাতে মানুষের কাছে না আসে। টিএমসি বিজেপির লড়াই এটা বোঝানোর চেষ্টা করে, সেটা ধর্মকে ব্যবহার করবার চেষ্টা করে। অথচ
কেন ধর্ম ব্যবহৃত হবে? কেন হিন্দু আলাদা মুসলমান আলাদা ভোট দেবে? এরা হিন্দুরও ভালো করেনি, মুসলমানেরও ভালো করে। মুসলমানের সংখ্যা কম, হিন্দুর সংখ্যা বেশি। তার মানে কি দাঁড়ায়? এরা হিন্দুর বেশি ক্ষতি করেছে, নাম্বারটা তো ওখানে বেশি। তাহলে বেকারি এখানে বেশি, দারিদ্র এখানে বেশি, চিকিৎসার অভাব এখানে বেশি, শিক্ষার অভাব এখানে বেশি। তাহলে তুমি সব থেকে বেশি যদি নাম্বার আমি ধরতে যাই, তাহলে তুমি তো হিন্দুরই বেশি ক্ষতি করছো। তাহলে তুমি আমার বলছো যে তোমার সংকট আর মুসলমানকে আতঙ্ক এই বোঝানোর মধ্যে দিয়ে যে ভোট বা বিভাজন করে 19, 21, 24, 16 বারে বারে এই জিনিস করা যায় না, কতবার বোঝানো যায়? একেবারে একদম শেষ প্রশ্ন, যে মমতা ব্যানার্জির যে অন্যায়, যে অপরাধ, বা তৃণমূল কংগ্রেসের যে অন্যায় অপরাধ, সেগুলো আস্তে আস্তে জুড়তে জুড়তে পাহাড়ে পরিণত হয়েছে। তো সামনের বছর আমরা জানি বিধানসভা নির্বাচন, তো সেই পাহাড়কে ভেঙে নতুন সূর্যকে সিপিআইএম বা বামপন্থীরা দেখাবে। কি হবে না হবে সে তো অনেক বড় প্রশ্ন। কমিউনিস্টরা যে কারণের জন্য লড়াই করে, সেই লড়াই যতই আঘাত আসুক না কেন, যতই প্রতিকূল অবস্থা তৈরি হোক না কেন, কমিউনিস্ট পার্টির কমিটমেন্ট কার উপর, দায়বদ্ধতা কিসের? গদির জন্য নয়, সরকার নয়। কমিউনিস্ট পার্টির আসল দায়বদ্ধতার জায়গা হচ্ছে গরিব, শ্রমজীবী, নিপীড়িত, শোষিত মানুষ। তাহলে এই মানুষের জন্যই তার গভর্নমেন্ট দরকার। তাহলে সেই সরকারটা কমিউনিস্টদের, এই টিএমসি বা বিজেপির মতো সরকার না। সেই সরকারটা তৎকালীন সময় পঞ্চায়েতটা ছিল জনগণের পঞ্চায়েত, গ্রামীণ গরিব মানুষের পঞ্চায়েত। আজকে হয়েছে পঞ্চায়েতটা লুটেরাদের পঞ্চায়েত। আগে ছিল হচ্ছে সরকারটা মানুষের সরকার, এখন হয়ে দাঁড়িয়েছে এটা কতগুলো দুর্নীতিগ্রস্ত মাফিয়া তাদের সরকার। জনগণের জন্য এটা বদলাতে হবে। কমিউনিস্টরা এই লড়াই লড়বে, আরো তীব্র করবে, আরো বেশি মানুষকে এখানে সমবেত করবার চেষ্টা করবে। বহুমুখী লড়াই, তার সমস্ত ফ্রন্টে এই লড়াই প্রতি ইঞ্চিতে করবার চেষ্টা করবে। এবং বিশ্বাস নিশ্চিতভাবেই মানুষ এক সময় না এক সময় আসবেই, যখন এই টিএমসি বিজেপির মধ্যেকার বোঝাপড়া এটা দিনের আলোর মতো মানুষের কাছে স্পষ্ট হবে এবং মানুষ এই শক্তিকে পরাজিত করবে। একেবারেই একটা না একটা সময় এমন আসবে যখন টিএমসি বিজেপির বোঝাপড়া মানুষ বুঝতে পারবে এবং সেই মতোই পদক্ষেপ নেবে। আর 1 বছর পরেই বিধানসভা নির্বাচন, সেখানে কি হবে অবশ্যই আমরা চোখ রাখবো। এবং এই যে ঘটনা, এই যে দুর্নীতি, একের পর এক দুর্নীতি, তার সঙ্গে যাদবপুরের যে দুরাচার, যে অসভ্যতা চলছে, সেই সমস্ত কিছু কবে থামে, কবে মানুষ বিচার পান, সেদিকে অবশ্যই আমরা তাকিয়ে থাকবো। অনেক ধন্যবাদ আপনাকে, পলাশদাকে অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।